আমরা যখন প্যারা জাম্পে যাই বা কমান্ডো কোর্স করি বা প্যারাট্রুপিংয়ের বিভিন্ন সময় প্রায়শই বিভিন্ন ঘটনা ঘটে। এটা কার জন্য মজার, কার জন্য বিব্রতকর, কার জন্য পেইনফুল। তো এরকম একটি ঘটনা, আমাদের এক সৈনিক, ওকে আমরা যখন জাম্প করালাম, প্যারাশুট তো খুলে গেছে, ওপেন হয়ে গেছে, তাকে নিচ থেকে বলা হচ্ছে, এই জাম্পার ল্যান্ডিংয়ের জন্য তৈরি হও, ল্যান্ডিংয়ের জন্য তৈরি হও। সে ল্যান্ডিংয়ের জন্য তৈরি মোটামুটি হয়েছে, কিন্তু সাডেনলি সে যখন নিচের দিকে তাকালো, তাই দেখে যে তার যেই ল্যান্ডিং করতেছে এবং যেই স্পিডে সামনে আসছে তার বরাবর একটা গরু দৌড়াচ্ছে। এখন সেও সামনে যায়, গরুও সামনে যায়। এখন এইটাকে কোনোভাবে সে ওইখান থেকে চিৎকারও করতেছে একবার, এই শট শট শট। গরু তো ভয়ে হোক আর যাই হোক, গরুও তার সাথে সাথে চলতেছে। আর আমরা এদিক থেকে বলতেছি 3 পয়েন্ট ক্লোজ। এখন ও চিন্তা করতেছে 3 পয়েন্ট ক্লোজ করলে তো গরুর উপরে পড়ব। সে তখন কি করলো, ডান পাটা গরুর দিকে, বাম পাটা সে গ্রাউন্ডের দিকে রাখলো। এখন যেই কারণে সে যখন পড়লো, উপর ডান পাটা গরুর মধ্যে হিট করলো আর বাম পা গ্রাউন্ডে হিট করলো, এবং গ্রাউন্ডে হিট করার সাথে সাথে তার পাটা টুইস্ট হয়ে গেল। গরু তো দৌড়, আমরা সবাই বেশ কিছু দূর দৌড়ে যেয়ে তারে ধরলাম। এখন সে দেখি দাঁড়াইতে পারতেছে না। আমার আরএমও রেজিমেন্টাল মেডিকেল অফিসার, সে দৌড়ে আসলো, দৌড়ে এসে বললো যে, আমার বলছে স্যার এর পা তো ভেঙে গেছে। আমি বললাম যে কোনো কিছু বলার দরকার নাই। আমি তখন চিৎকার করে বলতেছি, এই ম্যাজিক স্প্রেটা নিয়ে এসো, কারণ আমাদের এখানে অনেক ব্যথা ট্যাথা পাওয়া যায়, সাথে সাথে ম্যাজিক স্প্রেটা দিলে একটু ব্যথাটা কম থাকে। ম্যাজিক স্প্রে নিয়ে এসো। ডাক্তার চোখ বড় করে ফেলছে, উনি আমারে বললো পা ভেঙে গেছে, আর আমি ম্যাজিক স্প্রে দিয়ে এটা সারানোর চেষ্টা। বলছে স্যার পা তো ভেঙে গেছে। আমি বলছি চুপ, কোনো কথা বলার দরকার নাই। ওই সৈনিক আমারে বলছে স্যার কী হয়েছে আমার। আমি যে তোর কিচ্ছু হয় নাই, এ ম্যাজিক স্প্রে লাগাই দেই, ঠিক হয়ে যাবে। তারপরে বললাম যে তোর তো এখন সিএমএইচে যাইতে হবে। বল ঠিক আছে স্যার, কিছু হয় নাই তো না, ম্যাজিক স্প্রে ভালো করে দেওয়াতে সে ব্যথা বুঝতে পারতেছিল না। তারপরে তাকে অ্যাম্বুলেন্সে তুললাম। আমাকে সে বললো যে স্যার আপনি আমার সাথে অ্যাম্বুলেন্সে যাবেন। আমরা যশোরে যে জামটা করতাম, এটা হলো 12 বাজার, যশোর থেকে প্রায় 40-45 মিনিটসের জার্নি। আমি তার সাথে এই অ্যাম্বুলেন্সে পুরা সময়টা গল্প করতে করতে আসছি, যাতে সে পায়ের ব্যথা বা পায়ের তার ভাঙা নিয়ে কোনো কথাই না হয়। আমাদের সাথে একটা সেট থাকতো, আমাদের রিয়ার এলিমেন্ট থাকতো যশোর ক্যান্টনমেন্টে। আমরা ওখান থেকে তাকে খবর দিয়ে দিলাম যে হসপিটালে সিএমএইচে যাও, যে বলো যে ইমার্জেন্সি রেডি করতে, আমরা একটা পেশেন্ট নিয়ে আসতেছি। বাই দিস টাইম সিএমএইচ ওয়াজ রেডি। আমরা তাড়াতাড়ি পেশেন্ট নিয়ে যখন পেশেন্টকে ধরে ইমার্জেন্সি বেডে শোয়ালাম, ডাক্তার আসলো। বাই দিস টাইম বুট খুলে ফেলা হয়েছে। ডাক্তার এসে তার পায়ের অবস্থা দেখেই চিৎকার দিয়ে উঠলো, হায় হায় পা তো ভেঙে গেছে। এবং এইটা শোনার সাথে সে এতক্ষণ যে আমার সাথে কথা বলতেছিল, হি জাস্ট ফেন্টেড। বলে হ্যাঁ আমার পা ভেঙে গেছে, লাস্ট কথা ছিল এইটা। হি জাস্ট ফেন্টেড। তারপরে তাকে ভর্তি করা হলো। ভালো খবর হলো যে এরপরে তার পায়ে একটা অপারেশন হয়েছিল, কিন্তু সে আবার ঠিক হয়ে এসে পরবর্তীতে আবার জাম্প করতে পারতেছে। এই ঘটনাটা সম্ভবত 1986 সালের দিকের ঘটনা। আমার চাকরির তখন জাস্ট শুরু। বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ট্রেনিং, 2 বছরের ট্রেনিং শেষ করে আমার তখন পোস্টিং হয়েছে ফোর্ট ইস্ট বেঙ্গল। আমার তখন 2 মাসের রেজিমেন্টেশন শেষ। আমাদের তখন পোস্টিং হয় রাঙামাটি রিজিয়নের ঘাগড়া জোনে। তো অ্যাজ এ জুনিয়র অফিসার, জুনিয়র মোস্ট অফিসার রাদের, আমার পোস্টিং হয় গুনিয়াপাড়া আর্মি ক্যাম্প। যেই ক্যাম্পটা ছিল ঘাগড়া জোনের সর্বশেষ ক্যাম্প, এবং এই ক্যাম্পটা ছিল RMMK রোডের উপরে, দ্যাট ইজ রাঙামাটি, মানিকছড়ি, মহালছড়ি, খাগড়াছড়ি যে কানেক্টিং রোড, এই রোডের একদম ঘাগড়া জোনের শেষ বর্ডারে এই ক্যাম্পটা ছিল। খুবই ইন্টেরিয়ারে ছিল, এবং মানে অনেকটা দুর্গম ছিল। কিন্তু
বাস্তবে ক্যাম্পটা ছিল অত্যন্ত সুন্দর একটা ক্যাম্প, খুবই সুন্দর একটা ক্যাম্প। এবং আমার গুনিয়াপাড়া ক্যাম্পের যে অফিসার্স অ্যাকোমোডেশন যেটা ছিল সেটা ছিল কাঠের তৈরি একটা বাংলো, পাহাড়ের একদম কোল ধারে একটা বাংলো উইথ এ হ্যাঙ্গিং ভ্যারান্দা, এবং ভ্যারান্দাটা ছিল ফেসিং কালো পাহাড়। কালো পাহাড় হচ্ছে রাঙামাটি রিজিয়নের সবচাইতে বড় হিল রেঞ্জ, কালো পাহাড়। আর এই কালো পাহাড়ে ছিল তখনকার সময়ে শান্তি বাহিনীর অ্যাক্টিভিটিস সবচেয়ে বেশি ছিল, বিকজ এটা ছিল যথেষ্ট দুর্গম। আমরা সেখানে সহজে পৌঁছাতে পারতাম না, আর আমরা যদি পৌঁছাতে চেষ্টা করতাম শান্তি বাহিনী অনেক আগেই খবর পেয়ে যেত যে আমরা আসছি। তো সেই জন্যই ওরা ওখানে ক্যাম্প করে থাকতো। তো আমার গুনিয়াপাড়া ক্যাম্পের থেকে কালো পাহাড় দূরত্ব কাছাকাছি ছিল, যেখানে আমার বারান্দা থেকে যেটা আমি বললাম যে কালো পাহাড় দেখা যেত। খুবই সুন্দর মনোরম একটা দৃশ্য। যদি এটা মানে যুদ্ধের কোনো কিছু না থাকতো, বা ওখানে যদি কোনো ধরনের এই মানে এই ধরনের শান্তিবাহিনীর অ্যাক্টিভিটিস না থাকতো, তাহলে এই ক্যাম্পটা হতে পারতো একটা বেস্ট পিকনিক স্পট। যাই হোক, আর সেই সাথে বলে রাখি যে আমার যে ক্যাম্পের যে আমার যে অ্যাকোমোডেশনটা ছিল সেটার নাম ছিল নীল নির্জনে। কারেকশন দেই, নীল নির্জনে। তো খুব রোমান্টিক একটা নাম। কিন্তু আসলে আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা একটা ছোট্ট ঘটনা। আমি আমার পেট্রোলিং নিয়ে আমরা সাধারণত ডমিনেশন পেট্রোলে বেরোতাম। প্রতি সপ্তাহে আমরা একটা দুটো করে গ্রাম কভার করতাম, যাতে কোথাও কিছু হচ্ছে কিনা, শান্তিবাহিনীর কোনো খবর আছে কিনা, এই ধরনের খবরাখবর নিতাম। তো এইরকমই একটা পেট্রোলিং করতে করতে আমি কালো পাহাড়ে চলে যাই। কালো পাহাড়ের অনেক উপরে, যেহেতু প্রথম দিকে ছিল তো নতুন রাস্তা নতুন এলাকা চেনার জন্য একটা আগ্রহ ছিল। তো যেতে 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 কালো পাহাড়ের একদম মানে বেশ উপরে অনেক ভেতরের দিকে এক জায়গায় চলে যায়। ওখানে বসে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করি। যখন ফিরে আসব তখন দেখি যে একটা লোক একটা বাচ্চা মেয়ে নিয়ে আমাদের দিকে আসতেছে। তো আমার মনে হলো যে সে আমাদের দিকে আসতে আমাদের কিছু বলবে। তো আমি দাঁড়ালাম, তারপরে সে কিছু বলতে চায়, কিন্তু যেটা আমি তার ভাষা ঠিক ধরতে পারতেছিলাম না। তো বললাম যে কী ব্যাপার, কী হয়েছে? তো বললো যে স্যার আমার সাথে একটু আসো, আমার সাথে একটু আসো। তো আমি তার সাথে হাঁটলাম, গেলাম। তো বেশ ভিতরে একটা একেবারেই ভাঙাচোরা কুড়ে, একটা ছোট্ট কুড়ে ঘর, ওখানে অনেক লোক বসে আছে। ওখানে নিয়ে গেল। কী ব্যাপার? যেয়ে দেখি একটা অবাক কাণ্ড, যে একটা বৃদ্ধ একজন লোক শুয়ে আছে মাচার উপরে। তার মাথায় বড় একটা ব্যান্ডেজ বাঁধা, মানে পুরনো কাপড়, ছেঁড়া কাপড় চোপড় দিয়ে ব্যান্ডেজ বাঁধা। মাছি ভিন ভ্যান 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 করতেছে, একটা পচা গন্ধ চারিদিকে। আমি কি হয়েছে? তো যাই হোক, যে যেভাবে বুঝলাম যে এই লোক বৃষ্টির ভিতরে, এই বৃদ্ধ লোকটা পড়ে গিয়েছিল, স্লিপ করে পড়ে যেয়ে ওখানে পাথরে মাথায় আঘাত পায়, অনেক রকম, একদম পুরো মাথা এই পাশ থেকে কেটে গেছে। তো এমনই ইন্টেরিয়ারে ওখান থেকে ওকে রাঙামাটি নেওয়া কোনো দিনই সম্ভব না। নিয়ারেস্ট হসপিটাল ছিল রাঙামাটিতে, নেওয়া সম্ভব না, ট্রিটমেন্ট দেওয়া সম্ভব ছিল না। আর পাহাড়ি এলাকায় গাছগাছালির ট্রিটমেন্ট যেটা ওরা সাধারণত করে সেইগুলো দিয়ে রেখে দিচ্ছে। কিন্তু ও আমার মানে অবস্থা দেখে মনে হচ্ছিল যে এটা খুবই খারাপ পর্যায়ে গেছে। তা আমি আমার মেডিকেল স্টুডেন্টকে বললাম যে চলো যাই দেখি। তো কাপড় চোপড় খুলে দেখি মাথায় এটা প্রায় 4 থেকে 5 ইঞ্চি হবে লম্বা একটা কাটা, মাথার পুরো মাথাটাই কেটে একদম ফাঁকা হয়ে আছে আর কি। তারপর ওই জায়গায় একটু মনে হয় হচ্ছে, ইনফেকশন হয়ে গেছে, পুজ ভরে গেছে জিনিসটা, মানে বিশ্রী অবস্থা। তো আমার মেডিকেল স্টুডেন্ট বললো যে স্যার এ তো বাঁচবে না, এই গ্যাংগ্রিন হয়ে মারা যাবে, এ তো
খুব ভালো ট্রিটমেন্ট দরকার। তা আমি বললাম যে ঠিক আছে, এই মুহূর্তে তো কিছু করা যাবে না, চলো আমরা কি কি করতে পারি দেখি। তো আমাদের সাথে যা ছিল লোকজনকে সরায় দিয়ে আমরা বসলাম, আর মেডিকেল স্ট্যান্ড শুরু করলো। প্রথমেই আমরা এটা ক্লিন করার চেষ্টা করলাম, ক্লিন করে পুরোটা দিয়ে। তো মানে পাহাড়ি লোকের ধৈর্য অনেক বেশি, এক্সকিউজ মি। তো এই কোনো ধরনের অ্যানেস্থেশিয়া ছাড়া, কোনো ধরনের প্রিপারেশন ছাড়া আমরা এইগুলো ক্লিন করলাম, পরিষ্কার করলাম। আর আমার মেডিকেল স্ট্যান্ড এই জায়গাটা সেলাই করার চেষ্টা করলো এবং সেলাই করে দিল। প্রায় যেমন আমি বললাম 4 থেকে 5 ইঞ্চি লম্বা মাথায় এই পাশ থেকে এই পাশে কেটে দিয়ে গেছে। তো দিয়ে আমরা আমাদের কাছে যে অ্যান্টিবায়োটিক ছিল কিছু ইঞ্জেকশন দিয়ে, কিছু অ্যান্টিবায়োটিক ওর কাছে রেখে দিয়ে, সাথে প্যারাসিটামল দিয়ে আমরা বললাম যে এগুলি কন্টিনিউ করো, আমরা দেখব কি করা যায়। ওই দিনের মতো আমরা সন্ধ্যায় পেট্রোল নিয়ে ক্যাম্পে ফিরে আসি। আমি পরের দিনই আবার পেট্রোল নিয়ে আবার ওই পাহাড়ে যাই আমার মেডিকেল স্ট্যান্ডকে নিয়ে, যেয়ে ওর মাথাটা আবার ড্রেসিং করে দিয়ে আসি। এইভাবে পরপর আমরা প্রায় 1 সপ্তাহ ওখানে যাওয়া আসা করি পেট্রোল নিয়ে এবং ওই বৃদ্ধ লোকটার ট্রিটমেন্ট দিই। বৃদ্ধ বলতে আমি বলবো যে লোকটার বয়স কম করে 80-র মতো ছিল। তো এই 1 সপ্তাহ পরে দেখলাম যে হ্যাঁ, আস্তে আস্তে একটা ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। সে আমাদের সাথে, বৃদ্ধ লোকটা, কথা বলার চেষ্টা করলো, তার কোনো অসুবিধা হচ্ছে কিনা সেগুলো দেখলাম না, এবং ঘা এটা ভালোভাবে চেক করে দেখলাম যে না, আস্তে আস্তে হিল হচ্ছে, ইনফেকশনটা কমে আসতেছে। তারপরে এইভাবে আমরা আরও ওষুধপত্র আমাদের কাছ থেকে যা অ্যান্টিবায়োটিক ছিল ওগুলি দিয়ে চলে আসি। তার প্রায় 1 মাস পরে ঘটনা আমি বলবো, আমি ক্যাম্পে একদিন বসে আছি, তো দেখি যে নিচে অনেক লোক। কি ব্যাপার? ওই যে স্যার কিছু লোক আসছে আপনার সাথে দেখা করবে। কে আসছে? তো বলে যে স্যার দাজ্জাপাড়া থেকে একজন বৃদ্ধ লোক আসছে, তার সাথে লোক আসছে। তা আমি বললাম দাজ্জাপাড়া, তখন আমার মনে পড়লো যে আমরা যে লোকটা ট্রিটমেন্ট দিয়েছিলাম ওই পাড়াটার নাম ছিল দাজ্জাপাড়া। তো দাজ্জাপাড়ার কারবারির নাম ছিল ঈশ্বরচন্দ্র কারবারি। অত্যন্ত ভালো মানুষ ছিলেন, মানে পাহাড়িদের মধ্যে এমন অমায়িক মানুষ আমি দেখিনি। যাই হোক, ওনার কথা আরেকদিন বলবো। তো সাথে ঈশ্বরচন্দ্র কারবারিও এসেছে। তো আমরা বললাম ঠিক আছে, উপরে নিয়ে আসো। তো আমাদের গোলঘরে নিয়ে আসলাম, দেখি ঈশ্বরচন্দ্র কারবারি আর ওই যে লোকটা আমাকে বলেছিল যে এখানে একটা অ্যাক্সিডেন্ট, সে দ্যাট ইজ ওই বৃদ্ধ লোকটার ছেলে সে। আর ওই বৃদ্ধ লোক, এই 80 বৎসরের বৃদ্ধ চলে আসছে হাসি খুশি, একদম সম্পূর্ণ সুস্থ। তারপর আমরা চেক করে দেখলাম, আমার মেডিকেল স্ট্যান্ড চেক করে দেখলো যে না, মাশাআল্লাহ খুব সুস্থ। তো আমার সেই দিন এত ভালো লাগলো, আমার মনে হলো যে মানে জীবনে অনেক ভালো কাজ আমরা অনেক সময় করি বা হয়তো ভবিষ্যতে করব, কিন্তু আমি মানে এতটা তৃপ্তি আজ পর্যন্ত কোনো কাজ করে পাইনি। মানে এতটা স্যাটিসফ্যাকশন আমার মধ্যে ছিল এই কাজটা করে আর কি। তো আমি যখন এইসব কথা চিন্তা করি, আমার জীবনের একেবারে এইটা একদম জীবনের শুরুর দিককার কথা। আমি 85-এ কমিশন পাই, এইটা সম্ভবত 86-এর কথা আর কি, হিলট্র্যাক্সের জীবনের শুরু। তো এই ঘটনাটা আমার এখনো মনে পড়ে। অত্যন্ত মানে আনন্দজনক একটা ব্যাপার ছিল যে অ্যাটলিস্ট একটা মানুষকে হয়তো আমি মৃত্যুর হাত থেকে ফিরে আনতে পারছি সামান্য একটু ট্রিটমেন্ট দেওয়ার জন্য আর কি। তো এইটা শেয়ার করলাম সবার সাথে। চাকরির শেষ বেলায় এসে আমি রাষ্ট্রদূত নিয়োগ পাই এবং আমি রাষ্ট্রদূত হয়ে যাই লিবিয়াতে 2005 সালে নভেম্বরে গিয়ে আমি জয়েন করলাম। বছর 2 ছিলাম তখন। গাদ্দাফি তখন রাষ্ট্রনায়ক। তো গাদ্দাফির সময় খুব একটা কঠিন নিরাপত্তা বলয়ের মধ্যে থাকতে হতো, অনেক সময় জানা যেত না কে কোথায়
উনি কোথায় থাকেন, কোথায় আসেন, খুব যে আহ, সামাজিকভাবে খুব একটা ফ্রি এলাকা ছিল তা ছিল না। যাই হোক, নানা দেশি বিদেশি ভিজিটাররা আসতো, রাষ্ট্রপ্রধান রাষ্ট্রনায়করা। এরকম আসলে পরে আমাদের যেরকম বঙ্গভবন, ওখানে ছিল বাবেস সালাম, বাবিল আজিজিয়া, একটা অনেক নিরাপত্তা বলা ভেদ করে যেতে হতো। যাই হোক, সব ডিপ্লোম্যাটদের ইনভাইট করা হতো, কোনো ভিআইপি আসলে পরে, কোনো রাষ্ট্রনায়ক আসলে ওইখানে গিয়ে দেখা হতো। তখন গিয়ে সকালে বসে থাকতাম, হয়তো কখন আসবে কেউ বলবে না। ওই করতে করতে রাত এই দুপুর 2:30টার দিকে আসলেন। আমরা শুনলাম যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো সাভেজ, আপনার নাম শুনেছেন, খুব কট্টর অ্যান্টি আমেরিকান এবং ল্যাটিন আমেরিকা বা তৃতীয় বিশ্বে একজন পরিচিত একজন রাষ্ট্রনায়ক। সে আবার গাদ্দাফির খুব প্রিয় ব্যক্তিত্ব ছিল। গাদ্দাফি একটু বিপ্লবী টাইপ ছিল এবং ওই অ্যান্টি আমেরিকান দেখে তার সাথে বন্ধুত্ব ছিল। এরকম অনেকেই আসতো ভিজিটে। আসলেই তখন রাষ্ট্রদূতদের ওখানে ডাকা হতো, ওখানে ওই সবাইকে পরিচয় করিয়ে দিত। আমরা দাঁড়িয়েছি, এক সময় আসলো, কখন আসবে বুঝি না, নানা ধরনের উচ্চ পদের ব্যক্তিরা ওখানে আছেন, তখন আসলেন। আমরা দাঁড়িয়েছি লাইন ধরে, গাদ্দাফিকে দেখি না, দেখি হুগো সাভেজ আসলো, তাই গার্ড অফ অনার দেওয়া হলো। হঠাৎ পিছনে তাকিয়ে দেখি একটা কালো ফোক্সওয়াগন গাড়ি ওই বড় মাঠের ভিতর থেকে এসে পিছনে থামলো, ওর ভিতর থেকে গাদ্দাফি বেরোলেন আর কি। তো ওই দূরেই একটা টেন্টের মধ্যে উনি ছিলেন। মানে উনি কোথায় থাকেন না থাকেন এটা সহজে বলা হয় না আগে। তো যাই হোক, সবার সাথে পরিচয় হতে হতে যখন আমার সামনে আসলাম, তো আসলে আমি যদিও সিভিল ড্রেসে ছিলাম, বাট যেহেতু মিলিটারি ব্যাকগ্রাউন্ড, আমি জানি ওনারও মিলিটারি ব্যাকগ্রাউন্ড আছে হুগো সাভেজের, তো আমি একটা ঠাস করে স্যালুট দিলাম, শটান একটা দিয়ে বললাম যে আমি মেজর জেনারেল অমুক, বাংলাদেশের অ্যাম্বাসেডার। দিয়ে পরিচয় করতে গাদ্দাফি পিছনে দাঁড়িয়ে ওনার সাথে। উনি আমার দিকে দেখে হুগো সাভেজ এক স্টেপ পিছনে গিয়ে বুক টান করে, উনি সিভিল ড্রেসে খাটাস করে একটা স্যালুট দিল আমাকে, দিয়ে বললো, জেনারেল ইউ ডিজার্ভ এ স্যালুট বিকজ আই ওয়াজ জাস্ট এ কার্নেল ইন দ্য আর্মি। তো একটু থতমত দেখলাম, হেসে দিলাম। আর গাদ্দাফি দেখি পাশে দাঁড়িয়ে মুচকি মুচকি হাঁটছে। একটু পরে উনি আমাকে জিজ্ঞেস করলেন যে ওয়ার ইজ মাই ফ্রেন্ড ডক্টর ইউনূস। আমি যেন কদিন আগেই পড়লাম যে উনি বিদেশে গিয়েছিলেন, দেশে ফিরে আসছে। আমি বললাম, এক্সেলেন্সি ই হ্যাজ জাস্ট কাম ব্যাক টু বাংলাদেশ। পরে যাই হোক চলে গেলেন। এই কয়েকদিন পরেই ডক্টর ইউনূস নোবেল প্রাইজ পেলেন। এবং আমি হঠাৎ করে শুনলাম ওখানে রেডিওতে এটা আসলো, এবং বিভিন্ন জায়গা থেকে অন্যান্য অ্যাম্বাসেডাররা কংগ্রাচুলেট করতে লাগলো ফোনে আমাকে। এবং ওদের এডুকেশন মিনিস্ট্রি এবং কয়েকটা মিনিস্ট্রি থেকে আমাকে যোগাযোগ করতে লাগলো যে ডক্টর ইউনূসের সাথে কাজ করতে চাই, কোথায় কীভাবে যোগাযোগ করা যায়। আমি আমাদের ফরেন মিনিস্ট্রিতে জানালাম ওনার ওয়ারঅ্যাবাউটসগুলি জানাতে। এবং তার পরবর্তী কয়েকদিন আমি যেসব পার্টি টাটিতে যেতাম, সব ডিপ্লোম্যাটরা আমাকে এসে খুব অনার করতে এবং কংগ্রাচুলেট করতে লাগে। এটা একটা অভিজ্ঞতা। এই ধরনের অনেক অভিজ্ঞতা আমার হয়েছে রাষ্ট্রদূত হিসাবে। আমি কমিশন পেলাম 77 মেতে। মেতে আমরা জয়েন করলাম ইংল্যান্ডে। তখন ইট ওয়াজ 27 ইস্ট বেঙ্গল সাভার ক্যান্টনমেন্ট। সাভার ক্যান্টনমেন্ট থেকে 77-এর ডিসেম্বরের পরে জানুয়ারি 78-এ ইউনিট মুভ করলো টু চিটাগং হিল ট্র্যাক্স, চিটাগং ক্যান্টনমেন্ট। ওই তার আগে আমি গিয়েছিলাম কোম্পানি সাপোর্ট ওয়েপেন CSW কোর্স করার জন্য যশোরে SINT-তে। তো আমি যখন কোর্স করে ফিরি তখন অলরেডি ইউনিট চিটাগং ক্যান্টনমেন্টে চলে আসছে। তো আমি কোর্স করে ইউনিটে ফেরত আসছি, হঠাৎ করে শুনলাম যে জেনারেল জিয়াউর রহমানের ভিজিট আছে। উনি তখনও সেনাপ্রধান, উনি ইউনিট ভিজিট করতে আসবেন, আমাদের ট্রেনিং গ্রাউন্ড ভিজিট করবেন। আমার মনে হয় আমার তখন সিও ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জেডে খান। নাও হি ওয়াজ মেজর জেনারেল অ্যান্ড দেন রিটায়ার্ড অ্যাজ এ মেজর জেনারেল। তো তখন আমি জেনারেলি আমি তখনও সেকেন্ড লেফটেন্যান্ট, তখনও লেফটেন্যান্ট হই নাই। দ্যাট ওয়াজ ইন জানুয়ারি +- 1978। তো ট্রেনিং গ্রাউন্ডে আমাকে দেওয়া হলো যে যেহেতু আমি CSW বা কোম্পানি সাপোর্ট ওয়েপেন, MG, মর্টার, আর হলো আর কি থাকে, আর রিকয়েললেস রাইফেল ওই অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপেন টাইপ একটা, এই তিনটার উপরে মেনলি এমফেসিস দেওয়া হয়। তো আমাকে বললো তুমি MG বা মেশিন গানের উপর একটা ক্লাস চলছিল তখন ইয়েতে
আমাদের ট্রেনিং গ্রাউন্ডে, বলল তুমি তাহলে মেশিন গানের মেকানিজম ক্লাসটা পড়াবা, যে হাউ দি মেশিন গান ফাংশনস। এই যে গুলি করলাম, গুলি বের হয়ে গেল, এর মধ্যে তো অনেকগুলো কাজ হয়, এটা কি হয়, এই সিস্টেমটাকে আমরা বলি মেকানিজম। যেহেতু আমি জাস্ট ফ্রেশ ফ্রম কোর্স, অ্যান্ড আমি মনে হয় কোর্সে ভালো করেছিলাম, আই গট এ B+5+, সো ওই ওয়েপনের খোলা জোড়া এবং ফাংশনিং হ্যান্ডলিং আই ওয়াজ ভেরি প্রম্পট অ্যান্ড ভেরি এক্সপার্ট। আমার মনে আছে আমি যখন ক্লাস দিচ্ছিলাম অন দি মেকানিজম অফ হেভি মেশিন গান HMG, জেনারেল রহমান হাঁটতে হাঁটতে, তখন ওখানে GOC ছিলেন, জেনারেল মঞ্জুর, CO ছিলেন, ওনারা সবাই আমার এখানে আমার ট্রেনিং ছেড়ে আসলেন। Then I was continuing with the class without looking at them. অনেকক্ষণ উনি দাঁড়ায় থাকলেন, প্রায় 5 থেকে 7 মিনিট, which was generally unusual for a VP, VIP or VVIP to remain on a particular stand for 7-10 minutes. অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে উনি ভিজিট করে চলে গেলেন। ইন্টারেস্টিং পার্টটা হলো এখন ট্রেনিংয়ের পরে হঠাৎ করে আমাকে CO ডাকলেন অফিসে, বলছে তুমি আসো। আমি তো ভাবলাম না জানি কেন ভুল টুল হয়ে গেল কিনা, আমাকে বললো যে আমি গেলাম। তো CO বললেন, his first question, he was very eager with me. He was said, will you grow mustache, Zohur? আমি তো I was taken aback because I was absolutely underweight, lean and thin. এখন তোমরা আমাকে যে দেখতেছো তো মোটাকাটা, আমি এর অর্ধেকও ছিলাম না। I was weighing about 85-87 kg. I never became 100 kg in those days of before I got married, of course. আমি যখন বিয়ে করি তখন আমার ওজন ছিল বোধহয় 107 পাউন্ড। তো যাই হোক, তাহলে কেন? বলছে I was insulted by General Zia for you. স্যার কি হলো, কেমন করে? তখন অন্য অফিসার স্যার কি, যে ঘটনা কি? বলছে you don't know. General Zia liked his class, and while he was walking, he was asking me, what is his name? What is his age? আমি বললাম, sir, he is 21. He said, don't tell me, he cannot be more than 17. So that was a very interesting part. তখন বুঝলাম যে কেন উনি আমাকে মুস্টাচ গ্রো করতে বলছেন। এবং আরেকটা বলেছিলেন, এটা বলা ঠিক হবে কিনা জানি না, he also said, you must pick up a girlfriend within a short time, otherwise I'll shunt you out from the unit. বলার প্রয়োজন হয় না যে লেফটেন্যান্ট জহুর, যিনি পরবর্তীতে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেন, স্টিল কিপস হিজ মাস্টাশ।